দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শিগগিরই এর সমাধান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। সকালে ঠাকুরকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সরকার এখনও কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি, যা সরকারের ব্যর্থতা। সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি। বিএনপি সরকার গঠন করলে তিস্তা সহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলো সুষ্ঠু পানি বন্টন ইস্যুর সমস্যা সমাধান করবে বলেও জানান মির্জা ফখরুল। এখন পর্যন্ত তো নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। এখন নির্বাচনের পরিস্থিতি বোঝা যাবে যখন শুরু হবে প্রচারণা, তার আগে কিন্তু বোঝা যাবে না। বিশেষ আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও, এবং একটা ভালো অবস্থায় আসবে। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব, এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। রাজধানী শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় তিনি সব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, যেখানে শ্রমজীবী মানুষ একটি বড় অংশ। যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে আকাঙ্ক্ষা পূরণের। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু নির্বাচন না হলে এ জাতিকে চরম মূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। সকালে বসুন্ধরা জামাত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবসের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে জামায়াতে আমির এসব কথা বলেন। গণমাধ্যমের পক্ষপাতমূলক আচরণ নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, গণমাধ্যম গণমানুষের, কোনো দলীয় মাধ্যম না, তাই তাদেরকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। জামায়াতে ইসলামী আমির ছাড়াও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ 6 সদস্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ইউরোপীয় ইউনিয়নের সাথে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, এরিয়া কনসার্ন সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে, এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রে প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। গাজীপুর আনসার ও ভিডিপি একাডেমি ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকবেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একজন নির্বাচনকালীন সময় প্রিসাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি। সকাল 10টায় দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। আজ 141 থেকে 210 নম্বর আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রথম অধিবেশনে ইসি মোট 24টি আপিলের শুনানি করেছে। এর মধ্যে 15টি বৈধ ঘোষণা করা হয়, 6টি বাতিল ঘোষণা করা হয়। 2টি আপিল পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম 11 আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ নেজামুদ্দিনের মনোনয়ন ঋণ থাকার কারণে বাতিল করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানার আপিল দায়ের হিসেবে গণ্য হয়নি। আপিল শুনানি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছি তার সাথে। গালিব, মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম। আজকে তৃতীয় দিনের মতো আসলে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে চিফ রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আজকে তৃতীয় দিনের মতো আপিল দায়ের শুনানি আজকে তৃতীয় দিনের মতো চলমান। তো আজকে নির্বাচন কমিশনে সকাল থেকে আসলে প্রার্থীরা যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আসলে সকাল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে আসছেন, তারা এবং এসে তারা তাদের যুক্তি তারা তাদের আপিলের বিরুদ্ধে তারা তাদের যুক্তিতর্ক তারা স্থাপন করেন। এছাড়া এবং আমরা সকাল থেকে যতটুকু আমাদের কাছে তথ্য আছে যে সকাল থেকে এখন পর্যন্ত 38টি আপিল শুনানি হয়। এর মধ্যে আজকে মোটামুটি 21টি মঞ্জুর হয় এবং নামঞ্জুরের সংখ্যাটা আজকে মোটামুটি উল্লেখযোগ্য। আজকে 13 জন প্রার্থীর আসলে প্রার্থীরা নামঞ্জুর হয়। তো সেটা নিয়ে আসলে মোটামুটি গণমাধ্যমগুলো এবং বিভিন্ন ইয়েগুলোই আসলে মূলত করছেন। এর মধ্যে প্রার্থীরা জানাচ্ছেন যে দ্বৈত নাগরিক এবং 1% ভোট সহ বেশ কয়েকটি কারণে মূলত তাদের প্রার্থীতা বাতিল করা হয়। আমরা আসলে এই মুহূর্তে এখানে আমরা একজন কথা বলবো, তাদের আজকে প্রার্থীতা আসলে মঞ্জুর হয়েছে, তারা একজনের সাথে কথা বলবো। তিনি আসলে আজকে এই যে আপনারা আসেন, আপনার প্রার্থীতা কেন বাতিল হয়েছে এবং আপনি আজকে আপনার কেমন রেজাল্ট পেয়েছেন যদি জানান। আলহামদুলিল্লাহ, আমি মুফতি আহসানুল্লাহ কাসিমি, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঢাকা 16 আসনে সংসদ সদস্য পদে আমি দাঁড়িয়েছি। তো আমার 21 নম্বর ফরম এবং আয়কর রিটার্ন দাখিল করাতে একটু সমস্যা তৈরি হয়েছিল, এই জন্য বাতিল ঘোষণা করেছেন। আজকে আলহামদুলিল্লাহ আপিলের সাথে সবকিছু আমি জমা দিয়েছি। মাননীয় বিজ্ঞ নির্বাচন কমিশনার আদালত তিনি বৈধ ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা আজকের এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যারা বর্তমান নির্বাচন দায়িত্বে যারা বসেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ। বিগত আমরা দেখেছি যে তারা কথা দিয়েছে নির্বাচনের আগে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করবে। তো আমি সেই জায়গা থেকে আশাবাদী তাদের উপর, বর্তমান যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতেছেন তাদের উপর আমি আশাবাদী যে তারা তাদের বক্তব্য তারা তাদের কথা ঠিক রাখবেন। তিনি যে বললেন যে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন তিনি বাংলাদেশকে উপহার দিবেন, তো আমি আশাবাদী যে তার এই বক্তব্য নির্বাচনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে তিনি উপহার দিবেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে একজন ঢাকারই একজন খেলাফত মজলিসের একজন প্রার্থী, তার প্রার্থীতা মঞ্জুর হয়েছে। আমরা যদি আশেপাশে আরেকটু দেখাতে চাই যে বেশ কয়েকজন প্রার্থী আসলে এসেছেন, তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হয়েছে যে চট্টগ্রাম 9 আসনে জামাত ইসলামের প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর হয়। 13টির মধ্যে তিনিও আছেন। এছাড়া আমরা আরেকটু যদি আপনার সাথে আমি যদি শেয়ার করতে চাই, পাবনা 2 এবং নাটোর 1 আসনের 2টি মনোনয়ন আজকে আসলে স্থগিত করা হয়েছে। এছাড়া আমি বলেছি যে 13টি নামঞ্জুর হয়েছে, 21টি আজকে পর্যন্ত মঞ্জুর হয়েছে। আমি যদি আরেকটু আপনাকে জানাতে চাই যে বিগত 2 দিনে টোটাল 140টি আপিলের মধ্যে 109টি আপিল বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন, 22টিকে নির্বাচন কমিশন বাতিল করে এবং স্থগিত করা হয়েছে 9টিকে।
তো আমি যদি আরেকটু যদি আপনার সাথে যদি একটু আজকের ব্যাপারটা যদি আজকে বলতে চাই যে আজকে এখন পর্যন্ত এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে। তো মধ্যাহ্নভোজের বিরতিতে এখন পর্যন্ত 41টি আসনের মোটামুটি তথ্য আমাদের কাছে এসেছে। তো প্রার্থীরা আসলে আসছেন, প্রার্থীরা সার্বিকভাবে নির্বাচন কমিশনারের যে আজকে কার্যক্রম নিয়ে মোটামুটি তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, কিন্তু তারপরে তারা কিছু বিষয়ে তারা কনসার্ন প্রকাশ করেছেন, লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনী আচরণবিধি সহ, বিশেষ করে বড় যেসব রাজনৈতিক দল আছে তাদের নির্বাচন আচরণবিধি সহ এবং গণমাধ্যমের যে একটা পক্ষপাতমূলক আচরণ এবং প্রশাসনের যে পক্ষপাতমূলক আচরণ নিয়ে বেশ কয়েকজন প্রার্থী আসলে অভিযোগ করেছেন। তো তাবাসসুম এই পর্যন্ত আজকে তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনের আপিল দায়ের শুনানির সর্বশেষ অবস্থা। আমরা পরবর্তী সংবাদে আমরা আমাদের সর্বশেষ তথ্য আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। তাবাসসুম। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী মিফতা গালিব। জুলাই আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। গত 6 জানুয়ারি সালমান ও আনিসুলের অব্যাহতি চেয়ে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে নিজের ক্লায়েন্টদের নির্দোষ বলে দাবি করেন তিনি। এদিকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এছাড়াও ফজলে করিম সাহেবের মামলায় প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আমরা তদন্ত প্রতিবেদন পেয়েছি, সংখ্যাটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। হাসান মাহমুদ, ফজলে করিম এবং আরেক নওফেল, এই 2-3 জনের নাম আমরা বলতে পারি যে তাদের নাম আছে। বাকিদের বিষয়টা আমরা এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না। এটা একটা বিষয়। হেফাজতের মামলার তদন্ত শেষ পর্যায়ে আমরা 3 সপ্তাহ সময় নিলাম। 3 সপ্তাহ সময় নিয়েছি। আশা করছি পরবর্তী ধার্য তারিখের আগেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট দাখিল ও অভিযোগ গঠনের জন্য আগামী 15 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুপুরে আদালত এই দিন ধার্য নির্ধারণ করেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপক্ষের হয়ে আইনি লড়াই করতে ইতোমধ্যে 3 জন বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন ছাত্র জনতার সংগঠন খুনিদের দ্রুত বিচার ও নেপথ্যের কারিগরদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছে। আদালতের এই নির্দেশনার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। 15 জানুয়ারি চার্জশিট দাখিলের পর অপরাধীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। আগামী তারিখ 15 তারিখে দেওয়া হয়েছে, আগামী বৃহস্পতিবার। ওই দিন কি চার্জশিট গ্রহণযোগ্য বিষয় শুনানি নাকি? হ্যাঁ, চার্জশিট গ্রহণযোগ্যতা বিষয় শুনানি। আপনারা কি এই মামলায় নারাজি দিবেন কিনা এই বিষয়ে কোনো প্রস্তুতি আছে? আমরা ফাইল স্টাডি করব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। 17 জন আসামির মধ্যে 11 জনে 164 দিয়েছে। তো আমরা এই জিনিসটা পর্যালোচনা করে দেখব আসলে কারো প্রতি কোনো বেইনসাফ করা হচ্ছে কিনা, সেটাও আমরা দেখব। যেহেতু আমরা ওসমান হাদি এই আদর্শ বিশ্বাস করত এবং এই জন্য আমরা 2 দিনের সময় চাইছি। আদালত আমাদের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15 তারিখ দিন ধার্য করেছে। কক্সবাজারের টেকনাফের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরকান আর্মি ও দেশটির সেনাবাহিনীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সেখান থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হবার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এই ঘটনায় প্রাণে বাঁচতে 50 জন মিয়ানমারের সন্ত্রাসী বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করেন। পরে তাদের আটক করে বিজিবি। সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। সেখানে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও, আরআইএম এবং নবী হোসেন গ্রুপের মধ্যে চলমান গোলাগুলির প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়।
রবিবার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় আফনান আরা পুতুনি নামের এক শিশু। তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। স্টেশনের পাশে একটা বাড়ি আছে, ওর বাড়িতে দাঁড়ায় থাকছিল। দাঁড়ার পরে একটা গুলি ওরে পড়ছিল, ও মিটিতে শুয়েছিল। ওরে কুতুপালং হসপিটালে নিয়ে গেছিল। ও তোকে চট্টগ্রাম রেফার দিছে, এখন অক্সিজেনে আছে। দোয়ানের মাঝে নাস্তা লাগিয়ে নাস্তালে আয়ের খাখাই আয়ের দেড়ে আড়ি আয়ের দেড়ে মেয়ে রুডে দোয়ানের মেয়ে রুডে হাসার দোয়ান লাড়ি আয়ের দেড়ে নাস্তা খাই আয়ের দেড়ে আয় গুলি বলছে না নাতির মাথার মাঝে। এ ঘটনায় কক্সবাজার টেকনাফ সড়কের লাম্বাবিল ও তেচ্ছি ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সীমান্তের ওপারে গোলাবর্ষণের শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মাঝে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। প্রতিদিন এরকম আজকে 3 দিন না, তিন দিন গুলি শব্দ। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় 50 জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং 2 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জন আরাকান সলভেশন আর্মি, 29 জন আরাকান রোহিঙ্গা আর্মি ও 18 জন রোহিঙ্গা ইসলামী মহাসের সদস্য রয়েছেন। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করার পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে থাকার কথা জানান বিজিবির এই কর্মকর্তা। আমরা এখন এখানে অবশ্যই খুব সতর্ক অবস্থানে আছি। আমরা যারা বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা ওইখানে অরাজকতা তৈরি করছে তাদের আমরা কিছু লোককে বলছি, আরো অপারেশন চলমান আছে। তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে 10ম শ্রেণী পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতার হোটেল কর্মী মিলন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেওয়ার পাশাপাশি ওই তরুণীকে প্রেম প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মিলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব 3 জানায়, গ্রেফতার মিলন মল্লিকের সঙ্গে নিহত স্কুল ছাত্রী লিলির সুসম্পর্ক ছিল। তবে এই সম্পর্কের সুবাদে সে বিভিন্ন সময় লিলির কাছে প্রেমের বহিঃপ্রকাশ করত এবং লিলির পরিবার বাসা থেকে গ্রামের বাড়িতে গেলে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাবে বলে তাকে জানায়। এক পর্যায়ে লিলি অনৈতিক প্রস্তাবের সহযোগিতা না করার কারণে মিলন এই হত্যাকাণ্ড ঘটায়। তবে অধিকতর জিজ্ঞাসাবাদ ও বিস্তর তদন্তে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলেও জানিয়েছে র্যাব। এবার আমাদের দেশে যতদূর চোখ যায় মনে হয় যেন দিগন্ত জুড়ে বিছানো হলুদ চাদর, সরিষার সুবাসে মাতোয়ারা চারপাশ। কুষ্টিয়ার মাঠ জুড়ে এখন শুধুই সরিষা ক্ষেত, ফুলে ফুলে গুঞ্জন তুলছে মৌমাছি, আর সেখান থেকে সংগ্রহ হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করছেন তামান্না সাদিকা। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে আনতে প্রায় 1 যুগ ধরে কৃষি বিভাগের নানা উদ্যোগের ফলে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় প্রায় 15,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের প্রশিক্ষণ, উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তায় কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষে। এদিকে তেল উৎপাদন, অন্যদিকে মৌ চাষের মাধ্যমে মধু সংগ্রহ, এক ফসলেই মিলছে বহুমুখী লাভ। ফলে প্রতি বছরই জেলায় বাড়ছে সরিষা আবাদ। জেলার মিরপুর উপজেলার দুবিল এলাকায় দিগন্ত জুড়ে এবারও সরিষার আবাদ হয়েছে। এখান থেকে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন বাড়ছে। সরিষা চাষ লাভজনক, তামাকে খরচ বেশি, সরিষায় খরচ কম। মধু ভাঙা, মেশিন ঘোরানো, আরও অন্যান্য বহু কাজ, ফেম তৈরি করা, ফেম বানানো। কাপড়ের পাশাপাশি আমি এই মধুর খামারে কাজ করতে খুবই ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও এই খামার থেকে অস্ট্রেলিয়া, স্পেন, কোরিয়ায় মধু রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌচাষীরা জানান, আধুনিক রিফাইন মেশিন পেলে রপ্তানি আরও বাড়বে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। রিফাইন মেশিনটা পেলে আমার যে মধু এখন বাংলাদেশে বিক্রি করছে সে থেকে 4 ডবল দাম আমি বিদেশে পাবো। সেখানে আমার অনেক টাকা মুনাফা আসবে, বাংলাদেশের সুনামও বিদেশে উজ্জ্বল হয়ে উঠবে। মৌচাষ প্রকল্পে শিক্ষার্থী সহ 30 জনের কর্মসংস্থান হয়েছে। অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে নিজেদের চোখের সামনে মধু সংগ্রহ দেখে খাঁটি ও টাটকা মধু কিনছেন। দেখে শুনে বুঝে খাঁটি মধু নেওয়ার জন্যই আমি এখানে আসছি। স্বচক্ষে হারভেস্ট দেখে এই পরিপক্ক মধু আমি নেওয়ার জন্য আসছি এখানে।
কৃষি কর্মকর্তারা বলেছেন, সরিষা থেকে তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এ লক্ষ্যে সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আমরা উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য কিছু যন্ত্রপাতি দিয়ে থাকি। আমরা চেষ্টা করব ওনাকে একটা রিফাইন্ড মেশিন কিভাবে দেওয়া যায়। এখানে যেটা লক্ষণীয় যে সরিষার আবাদ যেমন বাড়বে, তেমনি মধু উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতি বেগবান হবে। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে হাইব্রিড জাতের সরিষা চাষ আরও বিস্তৃত হবে। পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, এমন প্রত্যাশাই সবার। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।